আমি যে কথা বলে আমার কথা শেষ করতে করেছিলাম, আমাদের সেই আপসীন সংগ্রামের নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের 18 কোটি জনগণের হৃদয়ে যিনি স্থান করে নিয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, আজকে তার আত্মার শান্তি কামনা করে সনাতন সম্প্রদায়ের আজকের এই আয়োজন, আজকের এই সম্মেলন, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই সভা যিনি সভাপতিত্ব করছেন, তিনি আমাদের সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের একটি গর্বিত নাম, যিনি আজকে এই আয়োজনে সকলকে ঐক্যবদ্ধ করে একটা তীর্থস্থানে পরিণত করেছেন, সেই সম্মানিত সভাপতি বাবু প্রফুল্ল রায়, বিশিষ্ট সমাজসেবক, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমি অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, খুলনার প্রিয় মুখ, আপনাদের কৃতি সন্তান, খুলনা 2 আসনে 3 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব রকিবুল ইসলাম বকুল সাহেব প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বর্ষিয়ান নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, খুলনা মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, খুলনা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন এই খুলনা বিভাগের দায়িত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগের দায়িত্বে এই খুলনার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় মুখ, সাবেক ছাত্র নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই 5 নম্বর খুলনা 5 নম্বর এই আসনে ধানের শীষের প্রার্থী, আপনাদের সকলের অভিভাবক, ডুমুরিয়ার কৃতি সন্তান, যার আমন্ত্রণে আজকে আমি এখানে আসার সৌভাগ্যবান হয়েছি, মুগ্ধ হলাম আজকে আপনাদের এই প্রাঙ্গণে এসে। আমাদের সেই ধানের শীষের কান্ডারি জনাব আলী আসগর রবি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে। সংগ্রামী আমার মা বোনেরা, আমাদের হিন্দু সম্প্রদায়ের, সনাতন সম্প্রদায়ের, মতুয়া সম্প্রদায়ের সকল সংগ্রামী মা ও বোনেরা, একটা সংগ্রাম করেছি আমরা 71-এ, তখন সকল সম্প্রদায় এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি। আমরা একটা স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, যে দেশ আমার আপনার সকলের অধিকার
সুরক্ষিত ভাবে সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পেরেছিলাম, যে বাংলাদেশের মুক্তির স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্র, যার হাত দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মতের মানুষ আমরা এক পথে এসে যেখানে আমাদের পরিচয় হয়েছে আমরা সবাই বাংলাদেশি ভাইরা। আমরা অনেক সময় বলি হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, অনেক সময় বলা হয় সংখ্যালঘু সম্প্রদায়। আমার মা বোনেরা, আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। একজন মুসলিম ভাই যে অধিকার সংবিধানে তাকে দেওয়া আছে, একজন হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের নাগরিক হিসেবে সম অধিকার আমাদের সংবিধানে নিশ্চিত করা আছে। এখানে বলা হয়েছে আমাদের নিরাপত্তার কথা, আমাদের অধিকারের কথা, বৈষম্যহীন বাংলাদেশ করার কথা। সংগ্রামী ভাইরা, আমার দিদিরা, আমার মায়েরা, আমার দাদারা, আমাদের কথা ভাবার জন্য একজন আছে যিনি আমাদের অধিকার, সম অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, যিনি বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সকলের। তিনি হচ্ছেন দেশ নায়ক জনাব তারেক রহমান। তিনি বলেছেন সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, সেই সম অধিকার প্রতিষ্ঠা হবে আগামী দিনে বিএনপি যদি আপনার আমার ভোটে নির্বাচিত সংসদে নির্বাচিত দেশ পরিচালনার দায়িত্ব পায়। আমার মা বোনেরা, আমি নিপুণ রায় চৌধুরী ছোট্ট একটা উদাহরণ দেই। আমি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার এখানে সম্মানিত সকল সিনিয়র নেতারা উপস্থিত আছেন। এটা কিন্তু খুব ছোটখাটো দায়িত্ব নয়। একটা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা ঢাকা জেলার আপনার সম্প্রদায়ের একজন নারী প্রতিনিধি নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তা বললে, তাহলে বুঝতে পারছেন আমার সম্প্রদায়ের মা বোনেরা, আমার সকল সম্প্রদায়ের মা বোনেরা, আপনাদের জন্য কি নিরাপত্তার বেষ্টনী দেশ নায়ক জনাব তারেক রহমান রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার বেষ্টনীর কথা ভেবে রেখেছে। আমি তাই আপনাদেরকে বলবো, যোগ্যতা দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করব, আমরা সাম্যের কথা বলবো, আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে আমরা ধানের শীষে ভোট দেব। ভাইরা, আমাদের রাস্তা রাখতে হবে। এক ভাই বলে গিয়েছে আমাদেরকে ব্যবহার করা হয়েছে, আমরা আর কারো দ্বারা ব্যবহৃত হতে চাই না। 17 বছর বাংলাদেশের জনগণ কোন ভোট দিতে পারে নাই, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই হিন্দু সম্প্রদায় কোন মার্কায় ভোট দিল সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি নাই, আমরা সেই সুযোগটা পাই নাই। তাই আগামী ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন, মাথায় রাখবেন এটা কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এটা আমাদের দেশ রক্ষার নির্বাচন। এবং হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, আপনাদেরকে আমি বলবো এই দিন সবার আগে ভোর 5টা বাজে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন, কারণ জান্নাতের টিকিট বিক্রিকারী ওই সকল ধর্মভিত্তিক
ওই মুনাফিক যারা আল্লাহর নামে দোহাই দিয়ে জনগণের নিজের স্বার্থের জন্য যারা জান্নাতের টিকিট বিক্রি করে, আমার কোন মুসলমান ভাইরা তাদের কথাই বিশ্বাস করে না, কারণ তারা শিরক। তাই আমাদেরকে রক্ষা করতে হবে দেশকে, আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আমরাই হব বাংলাদেশের রক্ষা কবচ, হিন্দু সম্প্রদায় হবে বাংলাদেশের রক্ষা কবচ। তাই আমার মা বোনেরা, আমার এই খুলনা আসনে, খুলনা 3 আসনে রকিবুল ইসলাম বকুল ভাই আমি আপনাদের মাঝে রেখে গেলাম। আমার এই ভাইকে আপনারা ধানের শীষের বিজয়ের মাধ্যমে নিশ্চিত করবেন। আমার 2 আসন, আমাদের 2 আসন, এই 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু ভাই আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা ধানের শীষের মার্কায় বিজয়ী করবেন। আমাদের এই ডুমুরিয়ার এই খুলনা 5 আসনে আমাদের শ্রদ্ধেয় নেতা, আপনাদের কৃতি সন্তান আজগর আলী সাহেবকে আপনাদের মাঝে রেখে গেলাম। আপনারা তাকে বিজয় করে আপনারা তাকে সংসদে পাঠাবেন। ভোটটা কেন দিবেন আর একটু বলে যাই। আপনি যদি মনে করেন ভোট না দিলেও ধানের শীষ বিজয় হবে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাইরা। অনেক ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আমাদের হিন্দু সম্প্রদায় যদি ভোট কেন্দ্রে লাইনে একটা ইতিহাস হবে, তখন আপনারা প্রত্যেকটি আসনের প্রার্থীকে ধানের শীষের বিজয়ের মাধ্যমে যখন সংসদে পাঠাতে পারবেন, যখন যিনি আমাদের কথা ভাবছেন, যিনি বলছে নির্ভয়ে চলতে পারবে, নিজের কথা বলতে পারবে, ধর্মীয় অনুষ্ঠান আমরা নিরাপদে পালন করতে পারবো, ওই তিনি দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে তখন আমরা এই একটা আসন উপহার দিয়ে শক্তিশালী করতে পারবো আমার মা বোনেরা। তাই দেশ রক্ষাকে আছেন আপনারা, স্বাধীনতা রক্ষা করবেন, বাংলাদেশটাকে রক্ষা করবেন। আমি হয়তো আপনাদের কাছে আর আসতে পারবো না, কিন্তু আমার এই সনাতন সম্প্রদায়ের মা বোনেরা আপনারা আমাকে কথা দিয়ে যান। এই যে আপনাদের কাছে আপনাদের সন্তান যে আহ্বান জানালো, সেই আহ্বানে ধানের শীষ প্রত্যেকটি এলাকার আত্মীয় স্বজন পাড়ায় পাড়ায় যে আপনারা আমার ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য নিজেই আপনারা প্রার্থী হবেন, নিজেই আপনারা জিয়াউর রহমান হবেন, নিজেই আপনারা খালেদা জিয়া হবেন, তারেক রহমান হবেন, আজগর লবি হবেন, মঞ্জু সাহেব হবেন, বকুল সাহেব হয়ে আপনারা জনগণের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। যে ধানের শীষের স্লোগান প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, যে স্লোগানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনের কাহিনী লিখে গিয়েছিল, যে স্লোগান বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, যিনি তার জীবন দিয়ে সেই স্লোগানের মর্মার্থ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যে নেতা বলেছেন আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এই ধানের শীষটাকে আপনারা আঁকড়ে রাখেন। ওই মুনাফিক, ওই রাজাকার, ওই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্রকারীর পথ
জিন্দাবাদ। একদম ধামালিয়া ইউনিয়ন থেকে একটি মতুয়া দল আমাদের মাঝে হাজির হয়েছেন। আটলিয়া ইউনিয়ন থেকে একটি বিশাল মতুয়া বাহিনী আমাদের মাঝে হাজির হয়েছেন। সকল মাতৃভক্ত পিতৃভক্তবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই। শরৎপুর ইউনিয়ন থেকে একটি বিশাল দল আমাদের মাঝে প্রবেশ করেছেন। সংগ্রামী সমাবেশ। রুদঘরা ধামালিয়া থেকে একটি দল আমাদের মাঝে প্রবেশ করেছে। কবি বলেছেন, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তেমনি এক অঙ্গীকার নিয়ে এই সনাতী সমাজের মুকুট হিসাবে, খুলনা গণমানুষের নেতা হিসাবে খুলনা বিভাগীয় কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের গর্ব আমাদের অহংকার বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এবারে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করছেন। বক্তব্য রাখছেন বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। সম্মানিত রাত্রিগণ, মাতৃগণ এবং বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই আপনারা কি ভালো আছেন? ভালো আছেন, কিন্তু আমরা ভালো থাকতে পারবো কিনা সেটা নির্ভর করছে আগামী 12ই ফেব্রুয়ারি। আগামী 12ই ফেব্রুয়ারি এই ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে, যদি ধানের শীষকে আমরা বিজয় করতে পারি, আমরা ভালো থাকতে পারবো। আর যদি বিজয় করতে না পারি, আমার ছোট বোন নিপুণ যেটা বলেছেন, এখানে যাদের বয়স 65 থেকে 70 বা তার বেশি, আমরা তখন শিশুকাল ছিল। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব এখানে আছেন, ওনারা মুক্তিযুদ্ধ করেছেন। সেদিনের কথা আমরা ইতিহাসে পড়েছি। আমার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যদিও তার কোনো সার্টিফিকেট নাই। সেই মুক্তিযুদ্ধ কি করা হয়েছিল? প্রথম মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশে তখন পাকিস্তানের একটি রাজনৈতিক দল, নাম ছিল পাকিস্তান জামাতে ইসলাম, অর্থাৎ জামাতে ইসলামী পাকিস্তান। তারা সেদিন মা বোনদেরকে ধরে ধরে হত্যা করেছে, ধর্ষণ করেছে। সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারপরে হিন্দুদের ঘর জ্বালানো শুরু হলে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর কি বলেছে এতদিন? যে মন্দিরে যাওয়া হারাম, প্রতিমা দর্শন করা হারাম, কীর্তন শোনা হারাম। আর এখন তারা ভোটের জন্য বলছেন তারা নাকি 71 সালে হত্যা করেননি। এখন তারা ভোটের জন্য প্রতিদিন মন্দিরে যাচ্ছেন, মন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন আর প্রসাদ খাচ্ছেন, আর হারাম তাদের কাছে এখন আরাম হয়ে যাচ্ছে। এতদিনে বলেছেন হারাম, আর এখন পাচ্ছেন আরাম। এই হারাম আর আরাম বাহিনী যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় একবার আসতে পারে, তখন কিন্তু আমার আর আপনার হয়ে যাবে ব্যারাম। এদেশে আমরা কেউ থাকতে পারবো না। প্রিয় বন্ধুরা আমার, এই যে এক ভাই মহাদেবের মূর্তি সেজে দাঁড়িয়ে আছেন, এই যে ভাই একটু তাকান না আমার দিকে, ত্রিশূলটা একটু উপরে উঠায় ধরেন। ত্রিশূল হচ্ছে কি? মহাদেবের অস্ত্র, যাকে বলা হয় ব্রহ্মাস্ত্র। যে অস্ত্র ছুড়লে পৃথিবীর কোন শক্তি অস্ত্রকে প্রতিহত করতে পারে না। আমি একটু আগে এসে শুনলাম, লবি ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলাম, একজন ভাই বললেন এই খুলনা 5 আসনে ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার সকল হিন্দু ভাইরা 12 তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঠিক না?
কিন্তু কে বা কারা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে যে তারা বহিরাগত এনে তারা কেন্দ্র দখল করবে, আমাদের হিন্দু ভাইদেরকে ভোট সেন্টারে যেতে দিবে না। তাই আমি বলতে চাই, আমার এই বক্তব্যটি কেউ সাম্প্রদায়িক ভাবে নেবেন না। আমরা বাংলাদেশে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করি না, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাস করে। আমরা বিএনপি শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ করি না, সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষও বিএনপি করে। অতএব হিন্দু ভাইরা, আমি বলতে চাই, আমরা হিন্দু হিসেবে শুধু একা নই, বাংলাদেশের আপামর মুসলমান জনসাধারণ আমাদের পক্ষে রয়েছেন। তাদের সাথে মিলেমিশে যে কোনো অপশক্তিকে আমরা প্রতিহত করে 12 তারিখে ধানের শীষের বিজয় অর্জন করব। প্রিয় বন্ধুগণ, এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা আপনারা ভালোবাসেন? এই যে বাংলাদেশের মানচিত্র আপনারা ভালোবাসেন? ভালোবাসেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বিশ্বকবির লেখা এই জাতীয় সঙ্গীত, আপনারা কি এই সঙ্গীতকে ভালোবাসেন? আমরা 2024 সালের 5ই আগস্টের আন্দোলনে জয়লাভ করেছি একটি স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে। আমরা কিন্তু জাতীয় পতাকা পরিবর্তন করবার জন্য আন্দোলন করি নাই, আমরা কিন্তু বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করবার জন্য আন্দোলন করি নাই, আমরা কিন্তু জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করবার জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করছি গণতন্ত্রের জন্য, নিরাপত্তার জন্য, অধিকারের জন্য। আজ যারা মাঠে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, তারা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে, এই মানচিত্র, এই পতাকা আর এই জাতীয় সঙ্গীত কিছুই কিন্তু থাকবে না। প্রিয় বন্ধুরা আমার, পাশাপাশি একটি কথা বলতে চাই, এখানে আমাদের লবি ভাই খুলনা 5-এর প্রার্থী, এখানে আমাদের মঞ্জু ভাই খুলনার 2-এর প্রার্থী, বকুল ভাই 3-এর প্রার্থী, হেলাল ভাই 4-এর প্রার্থী, আমির এজাজ খান 1-এর এবং মনিরুল হাসান বাপ্পি 6-এর প্রার্থী। আপনারা কি এই নেতাদেরকে চেনেন? আপনারা কি চেনেন? আপনারা চেনেন। আমি আজ কথা দিয়ে যাচ্ছি, 12 তারিখের নির্বাচনে আপনারা এই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই নেতারা অবশ্যই আপনাদের সকলের স্বার্থকে রক্ষা করবে, আপনাদের নিরাপত্তাকে রক্ষা করবে, আপনাদের অর্থনৈতিক মুক্তির জন্য যা যা করণীয় তাই করবে। আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই। সময় নাই বন্ধু আমার, আমি আর একটি কথা বলে শেষ করব। আমি জানি সে কথাগুলি টুকু ভাই, মঞ্জু ভাই এবং বকুল ভাই বলবেন। গতকালকে দেখলাম এক ভদ্রলোক, যিনি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আপনাদের এলাকা থেকে দাঁড়িপাল্লা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছেন। উদ্দেশ্য করে কি বলেছেন? যে বিএনপি নাকি পরপর 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ওনাকে বলতে চাই, আপনি প্রশ্ন তুলেছেন যে তারেক রহমানকে লন্ডন থেকে পিএইচডি করে এসেছে। আপনাকে আজ বলতে চাই, আপনার ভিতরে যদি ন্যূনতম অর্থনৈতিক জ্ঞান থাকতো, আপনি এ প্রশ্ন করতে পারতেন না। আপনি কি ভুলে গেছেন 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে দুর্নীতি ছিল, 2002 সালে তার থেকে দুর্নীতি কমেছে। 3-এ কমেছে, 4, 5 এবং 6-এও কমেছে। আর যেটুকু দুর্নীতি ছিল, আজকে আমার মনে হয় আপনাদেরও তো 2 জন মন্ত্রী ছিলেন, আলী হাসান মুজাহিদ সাহেব এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। আপনারা তো গুপ্ত বাহিনী, আপনারা হয়তোবা আজকে যে বক্তব্য দিয়ে বিএনপিকে দুর্নীতিবাজ বলছেন, সেদিন হয়তো আপনারাই সেই দুর্নীতিগুলো করেছিলেন, যেটা আজ বিএনপির ঘাড়ে চাপাতে চাইছেন। তাই বলতে চাই, 71-এর রক্তের দাগ আজও আপনার হাত থেকে শুকায়নি। আপনাদের ধর্ষণের ক্ষত নিয়ে এখনো আমাদের মা বোনেরা এই বাংলার রাস্তায় রাস্তায় কেঁদে ফেলে আপনাদের ধর্ষণের লড়াই, আপনাদের হত্যার শিকার হয়ে অনেক মানুষ তাদের লাশ কোথায় গেছে, নদীতে আছে না কবরে আছে, জঙ্গলে না শ্মশানে আছে, তা আমরা আজও জানি না।
তাদের নির্যাতনের শিকার হয়ে অনেকে বোনেরা দেশান্তরী হয়ে এই সমাজে মুখ দেখাতে না পেরে আজও কোথায় তারা কেঁদে কেঁদে ফিরে আমরা কেউ জানি না। সুতরাং আমরা বলতে চাই, এই সমস্ত অপরাজনৈতিক নেতৃত্ব যারা আজ ভোট নেওয়ার জন্য ধর্মের কথা বলছে, তাদের কথা আপনাদের স্মরণ করে বলতে চাই, ওরা বিজয়ী হলে কিন্তু একটি কথা আবার ফিরে আসবে, সেটি হচ্ছে চোরা না শোনে ধর্মের কাহিনী। তখন কিন্তু এরা আমাদের জন্য কিছু করবে না। অতএব প্রিয় সনাতনী ভাইরা, অসাম্প্রদায়িক চেতনা আমার বন্ধের, আপনার শাখা, আপনার সিঁদুর, আপনার অধিকার নিয়ে বাস করবার জন্য ওদের কোনো প্রলোভনে পা না দিয়ে আপনারা ধানের শীষকে বিজয় করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যে তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। এবার আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, অসাম্প্রদায়িক চেতনার মানুষ এবং খুলনা ৩ আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব রফিকুল ইসলাম বকুল ভাই, ছাত্র বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সনাতনী ঐক্য জোট ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আমাদের রাজপথের সাহসী আন্দোলনে যিনি সবসময় সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে, মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমস্ত আন্দোলনে যিনি আমাদেরকে সাথে রেখে, পাশে রেখে অনুপ্রেরণা জুগিয়েছেন, সেই নেতা আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। হাততালি দিয়ে করতালির মাধ্যমে আমাদের প্রধান অতিথিকে স্বাগত জানাচ্ছি। বিশেষভাবে আমাদের ঢাকার বাইরে থেকে যারা উপস্থিত হয়েছেন, তার মধ্যে অন্যতম আমাদের খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, 2 আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম মঞ্জু, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে যিনি তুখোর বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বাবু জয়ন্ত কুমার কুন্ডু। উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব, বিশেষণ দিয়ে বিশেষায়িত করলে তাকে অনেক অনেক কথা বলতে গেলে সময় লাগবে। শুধু একটি বলি, আমাদের বাংলাদেশের অগ্নিকন্যা হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিএনপির রাজনীতিতে যিনি ইতিমধ্যেই নিজেকে অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যিনি বিএনপির মতো বড় একটি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে বিএনপিকে একটি অসাম্প্রদায়িক দলে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রান্তীয় নেত্রী, মাগুরার কৃতি সন্তান, আমাদের মাগুরা থেকে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের মাগুরা কত এটা
মাগুরা 2 থেকে যিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, আমার খুলনাবাসীর কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় একটি নাম, সাবেক মন্ত্রী, সবাই যাকে চিনেন, আমাদের দুঃসময়ে যিনি মামলা মোকদ্দমা থেকে যিনি আমাদেরকে সবসময় জামিন করিয়ে আগলে রেখেছিলেন, জনাব নিতাই রায় চৌধুরী, সুযোগ্য কন্যা, ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। আজকের এই সনাতনী সম্প্রদায়ের অনুষ্ঠানে অনেক কষ্ট করে তিনি এসেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। যে এই বক্তব্য আমার বিশ্বাস ইতিমধ্যেই এই ডুমুরিয়াবাসীর প্রাণে সাহস সঞ্চার করেছে, আশা সঞ্চার করেছে, এইভাবে যে আমরা অসহায় নই, আমরা ভীত সন্ত্রস্ত নই, আমরা বাংলাদেশে সবার মতো সমান অধিকার নিয়ে বেঁচে থাকব এবং সমান অধিকার ভোগ করব। উপস্থিত আছেন যাকে ঘিরে, যাকে উদ্দেশ্য করে, যার জন্য এই আজকের এই অনুষ্ঠান, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, খুলনা 2 আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং খুলনাবাসীর কাছে একজন সজ্জন ব্যক্তিত্ব হিসেবে যিনি পরিচিত, ডুমুরিয়া যিনি স্থায়ী বাসিন্দা, যার পুরুষরা এই ডুমুরিয়া মাটিতে সাহিত্য আছেন, আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এই আসন থেকে খুলনা 5 থেকে যিনি সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ইতিমধ্যেই অশান্ত ডুমুরিয়াকে, ভীত সন্ত্রস্ত ডুমুরিয়াকে সংগঠিত করেছেন, সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়ে নতুন করে বাঁচার আলো দেখিয়ে যাচ্ছেন আমাদের সকল প্রাণপ্রিয় নেতা জনাব আলী আসগর লবি সাহেব। আজকে সভা সভাপতিত্ব যিনি করছেন অত্যন্ত বিশিষ্ট বিজ্ঞজন, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি জনাব প্রফুল্ল রায়। উপস্থিত হয়েছেন আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতনী সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বাংলার জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইরা এবং মন্ত্রীবান্ধব বলেছিল খুলনা 2 আসন থেকে যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, এখনো প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা, সাবেক সভাপতি খুলনা মহানগর বিএনপির নজরুল্লাহ মঞ্জুর সাহেব উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন আমার সামনে সনাতন ধর্মাবলম্বী ভাই, মা এবং বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, 2টি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমার নেত্রী নিপুণ রায় চৌধুরী বক্তব্যের শুরুতে বলেছিলেন স্বাধীনতা যুদ্ধের কথা। তিনি একটি লাইন ইউজ করেছিলেন, একটি লাইন বলেছিলেন, 30 লক্ষ শহীদ এবং অসংখ্য মা বোনের ইজ্জত। আমাদের এখানে অনেকেই সেই যুদ্ধের কথা মনে নেই, কারণ অনেকের জন্মই হয়নি তখনো। 30 লক্ষ শহীদের কথা বললে হয়তো অনেকে বুঝেন যে 30 লক্ষ শহীদ মানে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন। অসংখ্য মা বোনের ইজ্জত, এই কথাটা অনেকে বুঝেন না কিংবা খেয়াল করেন না। আমি একটু ভাঙিয়ে বলতে চাই, অসংখ্য মা বোনের ইজ্জত, এই কথাটা মানে বুঝতে হবে। ওই সময় কিভাবে অসংখ্য মানুষের ইজ্জত লুণ্ঠন হলো এবং কারা করলো, কিভাবে লুণ্ঠন হলো এবং কারা করলো,
এইটা বুঝতে হবে আপনাদেরকে, না হলে এই ডুমুরিয়ার আমাদের সনাতনী ধর্মী ভাই এবং বোনেরা এবং যারা স্বাধীনতা সপক্ষে শক্তি, অনেক মা বোনদের এটা বুঝতে পারবেন না। ইজ্জত কিভাবে যায়, কারা নিয়ে গেছে তখন? তখন স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছিলেন, পাক বাহিনীদের সাথে যারা আপোষ করে দালালি করছিলেন, তারা কারা? তারা কারা এটা খুঁজে বের করতে হবে। ইতিহাসের পাতায় পাতায় তাদের নাম লেখা আছে। পাকিস্তান হানাদার বাহিনীর সাথে কারা আপোষ করে স্বাধীনতার বিপক্ষে কারা অবস্থান নিয়েছিলেন, সেই বাহিনীগুলো এখনো কিন্তু ডুমুরিয়াতে অবস্থান করছে। এরাই সেদিনকে বাড়ি বাড়ি যে মা বোনদেরকে তুলে নিয়ে যে ওই পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছিলেন। কি জন্য দিয়ে এসেছিলেন একটু চিন্তা করে দেখেন। জোর করে বাড়ি বাড়ি মা বোনদেরকে তুলে নিয়ে ওই পাকিস্তানি ক্যাম্পে কেন নিয়ে এসেছিলেন? আর মা বোনরা ওই ক্যাম্পে থেকে কেউ কেউ ফিরে এসেছিল, কেউ কেউ মারা গিয়েছিল। কিভাবে নির্যাতন হয়েছিল আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই। চিন্তা করে দেখেন কিভাবে নির্যাতন হয়েছিল। এটাকেই বলে মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা। এটাকেই বলে মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা। অসংখ্য মা বোনের ইজ্জত সেদিনকে লুণ্ঠন হয়েছিল। আর এটা যারা করেছিল তারাই আজকের এই গুপ্ত বাহিনী। তারাই গুপ্ত বাহিনী। তারা বলে আমাদেরকে একবার দেখেন, বলে না? বলে তো নাকি? বলে আমাদেরকে একবার দেখেন। ৭১ সালে এইভাবে একবার দেখেছি আমরা, দেখিনি? দেখেছি তো। আর কি দেখার দরকার আছে? তখনই এই কাজটা করেছে, তখনই দেখে ফেলেছি। মা বোনের ইজ্জত যাদের কাছে নিরাপদ নয় তাদের কি আর দেখার দরকার আছে? এখানেই দেখার, এখানেই ক্ষান্ত নয়। আর একটা কথা বলি, এই যুদ্ধের সময় 16 তারিখে দেশ আমরা যে বিজয় দিবস বলি 16 তারিখে, 14 তারিখে কি বলি? বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবস। এই দিন কি করেছিল এই গুপ্ত বাহিনী? বাড়ি বাড়ি যে আমাদের যেসব বুদ্ধিজীবী, যারা স্কুলের টিচার ছিলেন, আমাদের মাদ্রাসা ইমাম ছিলেন, শিক্ষক ছিলেন, ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, লেখক ছিলেন, সাংবাদিক ছিলেন, তাদেরকে বাড়ি বাড়ি থেকে তুলে এনে চোখ বেঁধে ওই রাজবাজার বদ্ধভূমিতে লাইন দিয়ে ব্যাস পার করে বেড়ে ফেলা হয়েছে। এখানেও মারা হয়েছে চুকনগরে, জানেন তো মনে হয়। সেদিনকে আমরা ইনাদেরকে দেখেছি, একবার দেখেছি আমরা গণহত্যা কিভাবে হয়েছে। আবার যদি দেখতে চায় আমাদের এইসব মা বোনরা যারা এখানে আছে, তারা কি থাকতে পারবো? সুতরাং দেখেছি আমরা, আর দেখাবেন না। 80 দশকে দেখেছি কিভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে রক কাটার কালচার যারা চালু করেছিল, দেখেছি না? রক কাটে কারা? জামাত শিবির না, জামাত শিবির না, জামাত শিবির। আমার জনগণ বলে জামাত শিবির। দেখেছি আমরা। আমরা আর দেখতে চাই না। বক্তব্য আজ দীর্ঘায়িত করতে চাই না। শুধু একটি কথা বলবো, খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা 3 আসনে আমি রকিবুল ইসলাম বকুল আসিফ। ডুমুরিয়াবাসীর সমস্ত সনাতন ভাইদের মধ্যে বলছি, কেউ যদি চোখ লাগিয়ে কথা বলে, আমরা আজকে আপনাদের সাথে যে কোনো সময় থাকবো, ডাকবেন। আমরা দুজন মিলে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ বিপদে আপদে অতীত ছিলাম, এখন আছি, আগামীতে আপনাদের পাশে থাকবো। নির্ভয়ে সকলে প্রত্যেকটা ভোট সেন্টারে যাবেন এবং নির্ভয়ে প্রত্যেককে ভোট দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে শব্দ নিয়ে আমাদের তারেক রহমান পথ চলা শুরু করেছে, আমাদের সেই আশা আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা যে বাস্তবায়ন করার জন্য তিনি মাঠে নেমেছেন, সেটা বাস্তবায়ন না করে আমরা কেউ গলা ফিরে যাবো না। 12 তারিখে আমাদের সেই ফসলা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাই সুস্থ থাকা আমাদের, আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু ভাই, অসাম্প্রদায়িক চেতনার মানুষ, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, খুলনা 2 আসন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, আমি তো আপনাদের কাছে অধিক পরিচিত মানুষ। ডুমুরিয়ার মাটি মানুষের সাথে আমাদের সম্পর্ক। আলী, মনসুর, কাশেম, আমরা এই অঞ্চলের মানুষকে সবসময় সাথে নিয়ে কাজ করেছি এবং যে আসনটিতে এখন লই ভাই নির্বাচন করছেন এই আসনটি বিএনপির আসন ছিল। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতে ইসলামীকে পুরস্কার হিসেবে তাদেরকে চেয়ে এই আসনটি দিয়েছিলেন। তারা অনেক অনুরোধ করে আসনটি নিয়েছিলেন। খুলনা অঞ্চলের সবকটি আসন ছিল বিএনপির আসন, ঠিক কিনা? সে আসন তারা ভাগাভাগি করতে চায়। আমি কয়েকটি কথা শুধু বলতে চাই, মূল বক্তা বলবেন। এই দলটির কারণেই আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে যেতে হয়েছিল, ঠিক কিনা? এই দলটির কারণেই চুকনগরে হত্যাকাণ্ড ঘটেছিল, ঠিক কিনা? এই দলটি এখন মুখোশ পাল্টিয়ে আপনাদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। ওরা আর যা করছে সলচাতুরি। আমার এলাকায় ভোটারদের কাছ থেকে আইডি কার্ড নিচ্ছে, বলছে নগদ কিংবা বিকাশের নাম্বার আছে কিনা, মোবাইল নাম্বার আছে কিনা। যারা ধর্মের কথা বলে তারা চুরি শেষরানি করে আগামী নির্বাচনে জিততে চায়, ঠিক কিনা? আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে মহিষী নারী হিসেবে আত্মপ্রকাশ করেছেন, মানুষের কল্যাণে কাজ করে 16 বছরের সংগ্রামের মধ্যে দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করে মানুষের জন্য গণতন্ত্র এনেছিলেন। সেই মহিষী নারী আমাদের কাছে নেই। তার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান 14 বছর পর দেশে এসেছেন, দেশে বেড়েছেন। আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা পরিকল্পনা গ্রহণ করেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমরা কাজ করছি। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির পাশে থাকে, বিএনপিকে সমর্থন করে এবং বারবার বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। আর ওই দলটি একবার নির্বাচন করেছিল 300 আসনে, 3টি আসনে বেশি কোথাও জিততে পারে নাই। আমাদের ছায়ার তলে কিছুদিন ছিল থেকে তারা একটু ফুলে ফেপে বড় হয়েছেন। এখন আমাদের চিমটি কেটে দেখে যে আমরা কতখানি শক্তিশালী। শুনে রাখো তোমরা, বিএনপি কত শক্তিশালী এটা তোমরা জানো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যেখানে গিয়েছেন সেখানে লাখো মানুষের সমাবেশ ঘটেছে, সভা ঘটেছে। আমাদের সাথে পাল্লা দিয়ে তোমরা বেশি সুবিধা করতে পারবো না। এই জন্য বলি, ভালো হয়ে এটি গণতান্ত্রিক রাজনীতির চর্চা করার জন্য বলবো, জোরচরি না করার জন্য বলবো। আমি এর বেশি কিছু বলবো না। প্রধান বক্তব্য রাখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের বলতে চাই, বকুল যে কথাটি বলেছে আমাদের একই কথা। ডুমুরিয়াবাসীর পক্ষে আমরা 2 জন আছি ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে আমরা ছুটে আসবো আপনাদের পাশে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ যে মহান নেতার জন্য আজকে সনাতনী সম্প্রদায়ের এই ডুমুরিয়াবাসী সাধারণ জনগণ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা আজকের এই স্বাধীনতা মঞ্চের সামনে আপনারা উপস্থিত হয়েছেন। যে মহান নেতা আপনাদেরকে কথা দিয়েছে, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সর্বজঞ্জাল। এই ডুমুরিয়াবাসীকে নিরাপদে রাখবো, এটাই আমার অঙ্গীকার। তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানে আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় মানুষ, গণমানুষের অহংকার, যার অতন্দ্র প্রহরীর মতো তিনি তার নির্বাচনী জনসভায় বিভিন্ন স্থানে বলেছেন, এই মোর খ্যাতি হোক, আমি এই ডুমুরিয়া ফুলতলাবাসী
দেশবাসীর লোক, তার জন্মস্থানে দাঁড়িয়ে আজকের এই বিশাল সমাবেশে আমরা সনাতনী সমাজের পক্ষ থেকে আমাদের সেই প্রিয় নেতাকে বলতে চাই, আপনার কবির সেই কথা আমি উচ্চারণ করতে চাই, চলে যাব, সেটা তো বারবার আমাদের কণ্ঠে ধ্বনিত হয়। আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রাণের মানুষ, আস্থার মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের গর্ব, আমাদের অহংকার, খুলনার গণমানুষের নেতা, খুলনা 2 আসনের সাবেক সফল সংসদ সদস্য, ক্রিকেট বোর্ডের সাবেক সফল নেতৃত্ব, সফল সভাপতি, জননন্দিত জননেতা জনাব আলী আসগর লবি এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। লবি ভাই, এগিয়ে চলো। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ঢাকা থেকে আদপ্রত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার খুলনার এবং ডুমুরিয়ার অতিথিবৃন্দ, সামনে আমাদের ডুমুরিয়ার মা বোনেরা, দাদারা, বৌদিরা, ভাইয়েরা, সবাইকে জানাই আমি সালাম, আদাব, প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে এই ডুমুরিয়া এত বড় এলাকা, সেখান থেকে সকাল থেকে এখানে কষ্ট করে এসেছেন এবং আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য এখানে বসেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি বক্তৃতা দেবেন, আপনারা ওনার কথা শুনবেন। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে আমার যে সনাতনী ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা আছেন, আপনারা জানেন আপনাদের প্রত্যন্ত এলাকায় সব জায়গায় আমি গিয়েছি, আপনাদের সাথে কথা বলেছি। আমরা চাই যে আমাদের দেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান 25 তারিখে যখন ঢাকায় এসে 300 ফিটে বক্তৃতা দিয়েছিলেন, উনি বলেছিলেন আমাদের দেশে আমরা শুধু শান্তি 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 চাই, and I have a plan, we want to make our country। তো সেই জন্য আমি আমাদের নেতার কথা বলে আপনাদের বলতে চাই, আমরা শান্তি চাই, আমরা খুব সুন্দরভাবে বসবাস করতে চাই। আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা সবাই ভোট দিয়ে আমাদের ধানের শীষকে জয়যুক্ত করবেন এবং আমরা কথা দিচ্ছি যে আপনারা, আপনাদের সাথে বিগত দিনে আমরা ছিলাম, আছি এবং ইনশাল্লাহ সারা জীবন আমরা থাকব। এই কথা দিয়ে আপনাদের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ইনশাল্লাহ 12 তারিখের পরে দেখা হবে, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের মাঝে এই সনাতনী সম্প্রদায়ের শক্তি সঞ্চয়ের জন্য, আমাদেরকে জাগ্রত করবার জন্য আমাদের এই ডুমুরিয়ার মাটিতে উপস্থিত হয়েছেন। আমরা সনাতনী ভাইদের পক্ষ থেকে, সনাতনী বন্ধুদের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই। এবার বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটি। আজকে ভাই ডুমুরিয়াতে আপনি চাইবে যান ওইদিকে অপারেটর ভাই প্রার্থনা সমাবেশে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আমাদের 12 তারিখের নির্বাচনের আমাদের প্রার্থীবৃন্দ, উপস্থিত আমার সর্বধর্মের ভাই ও বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের গণতন্ত্রের মাতা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। লড়াই করে একদিনের জন্য হলেও আত্মসমর্পণ করেন নাই। তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে আপনাদের এখানে
আমাদের মথুয়া সম্প্রদায়ের মা বোন, হরিভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, আমার মা বোনেরা, এখানে আমি একটা জিনিস মানতে পারি না, সেটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে একটা কথা বলেছিল। উনি বলেছিলেন যে পাহাড় থেকে সমতল থেকে এখানে বসবাস করি বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের মানুষ নিয়ে হলো বাংলাদেশ, এবং আমরা সবাই বাংলাদেশী। তাই আমি আপনাদের বলতে চাই, আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই মানুষ। আমাদের ধমনীতে যে রক্ত বইছে, আপনার আমার সবার, যে বিশ্বাসী হোক না কেন, একই রঙের রক্ত বইছে। সুতরাং এখানে পার্থক্য করার কিছু নাই। আমরা মানবিক বাংলাদেশ চাই। মানবিক বাংলাদেশের জন্যই আমরা মনে করি আমাদের বিশ্বাসকে এক জায়গায় রাখবো এবং বসবাস করব আমরা সম্প্রীতির সহকারে। তাই এই সংখ্যালঘু সম্প্রদায়, এই সাম্প্রদায়িক মিলন না বলে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানবিক মানুষ। এটাই হলো আমাদের ধর্ম। আজকে নির্বাচন শুরু হয়ে গেছে। এখানে একটা দল সম্বন্ধে আমার ছোট ভাই বলে গেছে তাদের স্বাধীনতা যুদ্ধের চরিত্র ওরা বলেছে, কিন্তু ওরা স্বাধীনতা যুদ্ধ দেখে নাই। আমি স্বাধীনতা যুদ্ধের সময় একটা টকবগের যুবক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, অস্ত্র ধরেছিলাম, অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছিলাম, এবং আমরা একটা মাতৃভূমি পেয়েছিলাম, আমরা একটা মানচিত্র পেয়েছিলাম, আমরা একটা পতাকা পেয়েছি। কিন্তু একটি দল, তারা চিরকাল জনগণের সাথে থাকে নাই, জনগণের বিরুদ্ধে চালন করেছে। 47-এ এদেশের মানুষ দেশভাগ চেয়েছিল, তখন তারা বিরোধিতা করেছিল। ৭১-এও আমরা যুদ্ধে গিয়েছিলাম, তারা বিরোধিতা করে তাদের যে কীর্তিকর্ম, কিছুক্ষণ আগে মঞ্জু বলে গেছে, বকুল বলে গেছে যে কত লক্ষ মায়ের বুক খালি করেছে, কত লক্ষ মা বোনকে ইজ্জতের হানি করেছে, কত বধ্যভূমির সৃষ্টি করেছে। সেই দল আজকে স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধে ন্যারেশন তৈরি করে। এটা হচ্ছে যে অন্যায় করে অন্যায় ঢাকার চেষ্টা। আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, সেখানে ওই দলের সেক্রেটারি, আপনাদের এখানে আমাদের দেওয়া সিট থেকে এমপি হয়েছিল, উনি বলেছেন যে আমরা যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন আমরা ছোট ছিলাম, তবে আমাদের পূর্বপুরুষরা বিরোধিতা করেছিল, কেননা এখানে ভারত পাকিস্তানের মধ্যে বিরোধ লাগিয়ে দিয়ে আমাদের ক্ষতি করতে চেয়েছিল, আমাদের যেন ক্ষতি না হয় সেই জন্য বিরোধিতা করেছিলাম। আপনি নামের আগে অধ্যাপক লেখেন, অবশ্য ওই দলে সবাই অধ্যাপক, আমিও অধ্যাপক হতে পারতাম, কোনো গ্রামের কলেজের যে যদি চাকরি করতাম, তাহলে আমি অধ্যাপক ইকবাল হাসান মাহমুদ হতে পারতাম। দুঃখের বিষয়, আমি কোনো গ্রামের কলেজের চাকরিও করি নাই, লেকচারার গিরিও করি নাই, সেই জন্য অধ্যাপক না। কিন্তু অধ্যাপক সাহেবকে বলতে চাই, আপনারা বাঙালি জাতিকে, বাংলাদেশের মানুষকে অত বোকা মনে করেন না। বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধ করে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে যুদ্ধে নেমে বাংলাদেশের মানুষ ভুল করে নাই। তাই পাকিস্তান থেকে আমাদের অর্থনীতি আজকে অনেক মজবুত। পাকিস্তান তো ভিক্ষা করে খায়। এইটা হলো পাকিস্তানের সাথে আমাদের তফাৎ। কিন্তু আপনারা 5ই আগস্টের পরে 24-এর বিপ্লব ও 24-এর যুদ্ধ করে আপনারা 71-কে ভুলাতে চান। কেননা আপনাদের মনে একটা ক্ষত আছে, আপনারা অন্যায় করেছিলেন 71-এ। সেই 71-কে ভুলিয়ে দেওয়ার জন্য বাঙালিকে এই 24 দেখিয়ে আপনারা 42-এর বিপ্লব বলে আপনারা ভুলাতে পারবেন না। 71-এর যুদ্ধ ছিল পতাকার যুদ্ধ। দাঁড়াও, এই দাঁড়াও, টাইম নেই। 71-এর যুদ্ধ ছিল একটি মানচিত্রে, 71-এর চিত্র ছিল একটি পতাকা। 71-এর যুদ্ধে ছিল আমাদের স্বাধিকারের। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল জিয়াউর রহমান। বিএনপি সেই জিয়াউর রহমানের দল। মুক্তিযুদ্ধের সাথে আর জায়গা করুক, বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না। একটি দল মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে, মুক্তিযুদ্ধের মালিকানা দাবি করে। তার অর্থ এই নয় যে তারা নষ্ট হয়েছে, মুক্তিযুদ্ধ নষ্ট হয়ে গেছে। মুক্তিযুদ্ধ লাখো শহীদের রক্তের বিনিময়ে হয়েছে। মুক্তিযুদ্ধ লাখো মার ইজ্জতের বিনিময়ে হয়েছে। আপনারা যখন আমার মাকে তুলে দিয়েছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে, আমার বোনকে তুলে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে, আজকে আবার আপনারা তালিমি করে সেই মা বোনকে পদভুষ্ট করার চেষ্টা করছেন। আমি আমার মা বোনকে হুঁশিয়ার করে দিতে চাই, এদের ফাঁদে পা দিবেন না। এরা বর্ণ চোরা, ধর্মকে বিক্রি করে। যে ইসলামে বলা আছে, কোরআন শরীফের সূরাতে পরিষ্কার বলা আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করো না, তাতে অন্যায় হবে। তোমরা সেই ধর্মকে বিক্রি করছো। আর বলছো আমরা যদি বলি, আমরা যদি বলি আপনারা মুনাফিক, তাহলে ওনাদের গায়ে লাগে। আমাদের আপনারা শুধু মুনাফিকই না, আপনারা তো জানেন মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। সুতরাং তারেক সাহেবের কথাটা বলছে, ওনাদের গায়ে জ্বালা লাগছে। কিছুক্ষণ আগে আমার এক ছোট ভাই বলে গেল যে তারেক সাহেব পিএইচডি করে আসছে। তারেক সাহেব পিএইচডি করে আসে নাই। তাই তারেক সাহেব 17 বছর নির্যাতন সহ্য করে বাংলাদেশের মানুষের কাছে ফেরত এসেছে একটি পরিশ্রিত রাজনীতিবিদ হিসাবে। আর আপনারা 17 বছর আওয়ামী লীগ হয়ে, আওয়ামী লীগের ভিতরে থেকে, আওয়ামী লীগের হয়ে বিএনপিকে মেরেছেন, জেলে পুরেছেন, হত্যা করেছেন। হেলমেট বাহিনী যারা নেতা ছিল, এখন আবার তারা শিবিরের নেতা। আপনাদের 17 বছরে শিবিরের কারা নেতা ছিল, নামগুলো একটু দয়া করে দেন। আর যারা আপনাদের এখন বিশ্ববিদ্যালয়ের নেতা হচ্ছে, তাদের নামগুলো দেন। সবই তো আপনারা আওয়ামী লীগ হয়েছিলেন। সুতরাং আপনাদের এই বর্ণচোরা নিয়ে জনগণকে বিভ্রান্ত করে ধানের শীষের বিপদে দাড়িপাল্লা চলবে না। আর দাড়িপাল্লা তো এমনিই চলে গেছে, এখন তার দাড়িপাল্লা দেখেও মাপে না, মাপে ডিজিটাল স্কেল দিয়ে মাপে। সুতরাং ওই দাড়িপাল্লা নাই। আজকে আপনাদের কাছে আমি এসেছি, আমার বন্ধু, আমরা সমবয়সী, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আজকে বড় বড় প্লেয়ারগুলোর নাম বলেন না। আমরা তখন লবিকে বলতাম যে তুমি খুলনা ডিভিশনের চেয়ারম্যান, ক্রিকেট কন্ট্রোল বোর্ড বাংলাদেশের না, কি তুমি সাকিবুল হাসান খুলনা ডিভিশন। তারপরে বল করতো মুশফিক মাকসাবি
খুলনা ডিভিশন। এই খুলনা সব ক্রিকেট ভুলে ফেলতেছ, তাহলে আমাদের সারা বাংলার কি হবে? তো আজকে যে বাংলাদেশের ক্রিকেট টিম দাঁড়িয়েছে এই সব প্লেয়ারদের উপর ভরসা করে দাঁড়িয়েছে। সুতরাং আমরা যেটা সিটটাকে 2001 সালে জামাতকে খয়রাত দিয়েছিলাম, আজকে আমরা সেই সিট ফেরত নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আমি আমার এই ভাইদেরকে বলবো, আপনারা অনেকে এসেছিলেন, অনেক বেলা হয়ে গেছেন, সবাই চলে গেছেন, তবে আমি মনে করি আমাদের ধানের শীষ আপনাদের হাতে উঠে গেছে এবং আপনারা এই ধানের শীষের যথাযথ মূল্য দিয়ে সারা খুলনা জেলায় আমাদের ধানের শীষের মার্কায় জয়যুক্ত করে 12 তারিখে সবাইকে দেখিয়ে দিবেন আমরা হাওলাত দেই, আবার সেই হাওলাত ফেরত নিতে পারি। এই বলে আর এখানে আপনাদেরকে বলি, আপনাদের এখানে অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা জলবদ্ধতা। এই জলবদ্ধতার একটা সমাধান লবি যদি এমপি হয় করবে। আপনাদের এখানে আপনারা যত সংখ্যক আপনার মথুয়াবাসী আছেন, আপনাদের জন্য একটা কেন্দ্রীয় মন্দির তৈরি করে দেবেন লবি সাহেব। এবং অবশ্যই আমরা যারা যদি আমাদের এমপি করে, এখানে যারা এমপি প্রার্থী আছে, আমিও এমপি প্রার্থী, আমরা লবিকে এই কাজটা করার জন্য সর্বাত্মক সাহায্য করব, এই কথা দিয়ে গেলাম। আমি আজকে বিদায় নিচ্ছি, পড়ন্ত বেলা, আপনারা ক্লান্ত, সুতরাং বক্তৃতা আমাদের কানে এখন কম যাবে, বাড়ি যাওয়ার ইচ্ছা বেশি থাকবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানের আমাদের লবি ভাইয়ের নির্দেশে আমাদের রোবায়ত ভাই এবং মফিজ ভাই আমাদের শারীরিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল ভক্তবৃন্দ, সনাতনী মায়েরা ভাইয়েরা যারা আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন, সকলে সনাতনী ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি বাবু প্রফুল্ল কুমার রায়। যত আছে দেব দেবী অবতার সবার কৃত অর্থে একবার হরি হরি বলো, জগতের কল্যাণ অর্থে একবার হরি হরি বলো। তো সবাই ভালো থাকবেন। সময় সংক্ষেপ, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিয়েই আপনাদের নেতৃত্ব গড়ে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সভার এইখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন।